পশ্চিম এশিয়ায় যে সংকট চলছে তার প্রভাব কিন্তু ভারতের উপরও পড়ছে, আর সেটা বেশ গভীর। আজকে আমরা ঠিক এই বিষয়টা একটু ভেঙে আলোচনা করব। আর আমাদের আলোচনার ভিত্তিটা হলো প্রধানমন্ত্রীর সাম্প্রতিক একটা ভাষণ, যেখানে তিনি খোলাখুলি বলেছেন দেশ ঠিক কী চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। শুরু করা যাক প্রধানমন্ত্রীর এই একটা কথা দিয়েই। পশ্চিম এশিয়ার পরিস্থিতি উদ্বেগজনক। দেখুন, এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে সংকটটা কতটা গভীর আর ভারত কেন এত চিন্তিত। ব্যাপারটা শুধু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ কিন্তু সারা বিশ্ব ছড়িয়ে পড়ছে। তাহলে চলুন এই বিষয়টা আর একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এই যুদ্ধটা ভারতের সামনে একটা নয় বরং তিনটে আলাদা দিক থেকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আর এই চ্যালেঞ্জগুলো কি? মানবিক, অর্থনৈতিক আর জাতীয় নিরাপত্তা। প্রথমেই আসি মানবিক চ্যালেঞ্জের কথায়, যেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার ভাবুন তো, প্রায় ১ কোটি ভারতীয় উপসাগরীয় অঞ্চলে থাকেন, সেখানে কাজ করেন। শুধু তাই না, সমুদ্রপথে যে বাণিজ্যিক জাহাজগুলো চলে সেখানেও বহু ভারতীয় ক্রু সদস্য আছেন। তো এইরকম একটা উত্তাল পরিস্থিতিতে তাদের সবাইকে নিরাপদে রাখা, এটাই কিন্তু এখন সরকারের সবচেয়ে বড় চিন্তার বিষয়। এর পরেই আসছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। দেখুন, যে অঞ্চলে এই গণ্ডগোলটা চলছে সেই এলাকাটা ভারতের ব্যবসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাস্তা। আমাদের যে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আর গ্যাসের দরকার হয়, তার একটা বিরাট অংশ কিন্তু ওই অঞ্চল থেকেই আসে। তাই স্বাভাবিকভাবেই এই যুদ্ধের কারণে সাপ্লাই চেনে একটা বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা তো থাকছেই। আর ৩ নম্বরে আছে জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ, মানে হরমুজ প্রণালীর মতো বিশ্বের অন্যতম ব্যস্ত একটা সামুদ্রিক পথকে সুরক্ষিত রাখা। এই সংঘাতের আগুন যাতে আর অন্য কোথাও ছড়িয়ে না পড়ে সেটা দেখা, আর অবশ্যই ভারতের নিজের কৌশলগত স্বার্থ রক্ষা করা। এই সবকিছু মিলিয়ে এখন একটা বিরাট বড় কাজ। তো এই যে ৩টে বড় চ্যালেঞ্জের কথা আমরা শুনলাম, এর মোকাবিলা করতে সরকার ঠিক কি জরুরি পদক্ষেপ নিয়েছে, চলুন এবার সেই দিকটা একটু নজর দেওয়া যাক। এই সংখ্যাটা দেখুন একবার, সত্যিই অবাক করার মতো, তাই না? যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩,৭৫,০০০-এরও বেশি ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আর এই বিশাল কাজটা করার জন্য ভারত তো বটেই, ওইসব দেশেও দিন-রাত এক করে কন্ট্রোল রুম আর হেল্পলাইন চালানো হচ্ছে। শুধু তো মানুষ ফিরিয়ে আনাই নয়, দেশের ভেতরের সাপ্লাই ঠিক রাখাও তো একটা মস্ত বড় চ্যালেঞ্জ। সরকার এখন পুরোদমে চেষ্টা করছে যাতে পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহে কোনো কমতি না হয়। মূল লক্ষ্য হল সাধারণ পরিবারগুলো যেন কোনোভাবেই সমস্যায় না পড়ে। আর এই তুলনাটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, কিভাবে কৃষকদের বিশ্ববাজারের দামের আঁচ থেকে বাঁচানো হচ্ছে। এর আগেও এমন হয়েছে যে যখন আন্তর্জাতিক বাজারে ১ বস্তা ইউরিয়া সারের দাম প্রায় ৩,০০০ টাকায় পৌঁছে গিয়েছিল, তখনও ভারতের কৃষকরা সেই একই সার পেয়েছেন ৩০০ টাকারও কমে। মানে এই যে বিশাল ফারাকটা, সেই বোঝাটা কিন্তু সরকার নিজের কাঁধে তুলে নিয়েছে। এখন প্রশ্ন হল, এই যে এত বড় বড় পদক্ষেপগুলো এত তাড়াতাড়ি নেওয়া সম্ভব হচ্ছে, এটা কিভাবে? আসলে এর পেছনে আছে প্রায় ১ দশকের একটা লম্বা প্রস্তুতি। চলুন একবার দেখে নিই ঠিক কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। সবচেয়ে বড় বদলটা আনা হয়েছে জ্বালানি আমদানির ক্ষেত্রে। ভাবুন, ১ দশক আগেও ভারত বড়জোর ২৭টা দেশ থেকে তেল আর গ্যাস আমদানি করত, আর এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৪১-এ। এর সরাসরি ফল হল কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের ওপর যে নির্ভরতা ছিল সেটা এখন অনেকটাই কমে গেছে। আর একটা দারুণ সাফল্যের গল্প হল পেট্রোলে ইথানল মেশানো। ১ দশকে এই মিশ্রণের পরিমাণ মাত্র ১.৫% থেকে বেড়ে প্রায় ২০% কাছাকাছি পৌঁছে গেছে। এর ফলে কি হয়েছে জানেন? প্রতি বছর প্রায় ৪ কোটি ব্যারেল অপরিশোধিত তেল কম আমদানি করতে হচ্ছে। এটা কিন্তু আত্মনির্ভর হওয়ার পথে একটা বিশাল বড় পদক্ষেপ। এই যে ৫৩ লক্ষ মেট্রিক টন, এটা কি বলুন তো? এটা হলো ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। সহজ করে বললে এটা হলো আমাদের আপৎকালীন সময়ের জন্য জমিয়ে রাখা তেলের ভাণ্ডার। মানে সারা বিশ্বে যদি সাপ্লাই নিয়ে কোনো বড় সমস্যাও হয়, এই রিজার্ভটা আমাদের জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করবে। আর ভালো খবর হলো, এই রিজার্ভের ক্ষমতা আরও বাড়ানোর কাজ কিন্তু চলছে। জ্বালানি নিরাপত্তার কথায় যখন আসছি, তখন কিন্তু রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তির কথাও বলতেই হয়। আর এই ছবিটা একটা বিশাল সাফল্যের কথা বলছে। আজ ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের যে ক্ষমতা, তার প্রায় অর্ধেকই আসছে নন ফসিল ফুয়েল বা পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে। এটা একটা বিরাট পরিবর্তন। আর এই রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলার পাওয়ার বা সৌরশক্তির বৃদ্ধিটা তো এক কথায় অবিশ্বাস্য। ভাবা যায়, প্রায় ১১ বছর আগেও আমাদের সোলার পাওয়ারের ক্ষমতা ছিল মাত্র ৩ গিগাওয়াট, আর আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ গিগাওয়াটে।
এই যে একটা বিশাল লাভ, এটাই কিন্তু ভবিষ্যতের যে কোনো জ্বালানি সংকটের জন্য দেশকে অনেক বেশি প্রস্তুত করে তুলেছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রস্তুতি আর পদক্ষেপ নিয়ে কথা বললাম। এবার একটু দেখা যাক বিশ্বমঞ্চে ভারতের অবস্থানটা ঠিক কী, আর দেশের ভেতরে আমাদের সবার করণীয় কী। কারণ সংকট মোকাবেলার জন্য এই দুটো দিকই কিন্তু সমান জরুরি। এই ব্যাপারে ভারতের অবস্থান কিন্তু একেবারে স্পষ্ট আর এক কথার। প্রথম দিন থেকেই ভারত একটাই কথা বলে আসছে, আলোচনা আর কূটনীতি এটাই এই সমস্যার একমাত্র সমাধান। ভারত সব পক্ষকেই উত্তেজনা কমিয়ে একটা শান্তিপূর্ণ সমাধানের রাস্তায় আসার জন্য অনুরোধ করে চলেছে। আর দেশের ভেতরেও কিন্তু সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। সমস্ত নিরাপত্তা এজেন্সিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সেই সাথে সাধারণ মানুষকেও গুজব থেকে সাবধান থাকার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। কারণটা খুব সোজা। এই রকম সময়ে কিছু অসাধু লোক কালোবাজারি বা জিনিসপত্র লুকিয়ে রেখে দাম বাড়ানোর চেষ্টা করতে পারে। তাই রাজ্য সরকারগুলোকে বলা হয়েছে এদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? এই যে এত অনিশ্চয়তায় ভরা একটা পৃথিবী, এখানে টিকে থাকতে গেলে শুধু আপৎকালীন পদক্ষেপ নিলেই চলে না, তার সাথে দরকার একটা দীর্ঘমেয়াদী মজবুত প্রস্তুতির। আজকের এই পুরো আলোচনাটা আসলে এটাই দেখায় যে একটা দেশ কিভাবে হঠাৎ আসার সংকট মোকাবেলা করার সাথে সাথে ভবিষ্যতের জন্য নিজেকে শক্তপোক্ত করে তোলার মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করে। ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো।